আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা যেমন প্রখ্যাত লেখকদের গল্পগুলি পড়ে শোনাই, তেমনি আমরা নিজেদের কিছু গল্প আপনাদের পড়ে শোনাবো। আজকে আমরা যে গল্পটি আপনাদের পড়ে শোনাবো সেটি হলো পোস্টমর্টেমের প্রথম পর্ব। শুরু করছি আজকের গল্প, পোস্টমর্টেমের প্রথম পর্ব। আজকের গল্পের নাম পোস্টমর্টেম। চারিদিকে শুনশান নীরবতা, দূর কোথা থেকে যেন একটা পাখির ডাক শোনা যাচ্ছে। আমি শুয়ে আছি ফরিদপুর মেডিকেল কলেজ হসপিটালের মর্গে। আমার পোস্টমর্টেম হবে। আমার মৃত্যুর জন্য একটা মামলা রেকর্ড হয়েছে পুলিশের খাতায়। একটা ইউডি কেস, এটা অস্বাভাবিক মৃত্যু ঘটনা। মর্গের দরজা খুলে হঠাৎ দুজন লোক ঢুকলো। এরপর একজন লুঙ্গির কোচা থেকে পলিথিনে ছোট একটা ব্যাগ বের করলো। বোঝা গেল তাতে অ্যালকোহল আছে। স্থানীয় ভাষায় বলে অ্যালকা, কম টাকার মদ। একজন রুমের একটা আলমারি খুলে একটা জগ আর দুটো গ্লাস বের করলো। তারপর খুব সাবধানে কায়দা করে অ্যালকোহলটুকু জগে ঢেলে গ্লাস দুটো মেঝেতে রেখে সেখানেই ধুলোর মধ্যে বসে পড়ল। অপরজন এতক্ষণ চুপচাপ দেখছিল। সে এবার চট করে আলমারি থেকে একটা বাটি বের করে তাতে পানি ভরে আনলো। আরেকটা জগ কি হলো, বাটি থেকে ঢেলে খাওয়ার কি অসুবিধা, এ নিয়ে দুজন কিছুক্ষণ আক্ষেপ করলো। মৃত্যু রাত পর্যন্ত আমি জানতাম না যে মানুষ মৃত্যুর পরও দেখতে পারে, শুনতে পারে এবং বুঝতে পারে। দুজনের মধ্যে একজন বলে উঠল, এই যে শেষ মালটা ছেড়ে দেখছো, গলা টিপ্পা মাইরা ঝুলাই দিছে, কিন্তু পুলিশের খাতায় কি উঠছে, আত্মহত্যা। আমি একটু সচকিত হলাম। নিশ্চয়ই আমার কথা বলছে, কারণ আমার পরে এখন এখানে আর কোনো লাশ আসেনি, আর আমার ক্ষেত্রেই এমনটা হয়েছে। সে বলে যাচ্ছিল, লাশের লগে যে সুরতহাল রিপোর্ট হয়েছে সেইখানে কইছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করছে। এমনিতেই তো বোঝা যায় এটা মার্ডার। পুলিশে ভালো মাল দিছে মনে হয়। ডাক্তার সাহেবের লগেও দারোগা সাহেব কি যেন কইল, আমার খালি ইশারা দিল ডাক্তার সাহেবে, বুঝাইল আমি যেন মুখ না খুলি। দ্বিতীয় জন এবার কথা বলল, আহারে বেচারা, এই বয়সী পোলাটারে এমনি মারলো কেন? জায়গা জমি নিয়ে হয়তো কিছু হয়েছে, হয়তো এমনি এমনি মারছে। মানুষ মারানোর এখন তো কোনো কারণও লাগে না শুনছি। লাশটা একবার দেখন দরকার। প্রথম জন বলল, কারণের সময় দেখিস এরা ডোম লাশ কাট, এদের মদ খাওয়া পারমিটেড। প্রথম জন বলে যাচ্ছিল, লাশ আনানোর সময় আমি বুঝছি গলায় আঙুলে বসা দাগ স্পষ্ট, তাই এইটা অপমৃত্যু কেমনে হয়? ডাক্তার সাহেব ইশারা দিল, বুঝলাম কিছু কন যাইব না। দ্বিতীয় জন বলল, না রে দোস্ত, এটা করণ যাইব না। গলার মধ্যে আঙুলের দাগ থাকলে সেদিকে তুই আত্মহত্যা খুবই কেমনে? লোকজন খেপবো না। প্রথম জন বলল, তুই ভাবিস না, ম্যানেজ করা আছে পুলিশে। ডাক্তারও ম্যানেজ হয়েছে, আত্মীয় স্বজনও ম্যানেজ হয়েছে লগে লগে। দ্বিতীয় জন বলল, না, খুন কইরা আত্মহত্যার টিকিট লয়ে যাইব আমাকে হাত দিয়ে, সব ম্যানেজ তো লাশ কবর দিত, টিকিট কেন, আমাকে পাপ দেয় কেন? প্রথম জন বলল, ডাক্তারে যখন ইশারা দিছে কিছু মালপাটি পাওয়া যাইব, চিন্তা করিস না, চুপচাপ থাক। এবার দ্বিতীয় জন বলল, তুই আমি বললে বিচার হইব না? মালপানিটাই কি সব, একবারও ভাবছোস? প্রথম জন বলল, আরে আমাকে আবার বিচার কি আছে? আমাকে কোনো দায়িত্ব আছে যে আমাকে বিচার হইব? আমাকে কাম হইল লাশ কাটা। আমরা কি রিপোর্ট দেই না রিপোর্ট লেখানোর সময় আমাকে কথা শুনবো? দ্বিতীয় জন বলল, আমাকে কাম আমরা করুম, আঙ্গুলের দাগ দেখানোর কাম দেখামু। ডাক্তার এটা না লিখবার চাইলে দরকার পড়লে উপরে নালিশ দেব। প্রথম জন হাসতে হাসতে বলল, ডাক্তারের ক্ষমতা কি জানোস না? উপরে গিয়ে কি করবে? উপরে হেরা ম্যানেজ করে এইসব কিছু করে, এখন এইসব পাপতে মাল খাই। এরপর জগ থেকে অ্যালকোহল আর বাটি থেকে পানি গ্লাসে ঢেলে ছোট ছোট চুমুকে দুজন খেতে লাগলো। আমি ফিরে গেলাম অতীতে। গরিব দিনমজুর বাবার ১ ডজন সন্তানের মধ্যে আমি ছিলাম একজন। সিরিয়াল আমারও মনে থাকে না, ভাই বোন মিলে বা আলাদা আলাদা ভাবে। নুন আনতে পান্তা ফুরোনোর গল্প আমাদের জন্য ছিল বিলাসিতা, কারণ আমাদের আসলে কখনো পান্তা করার মতো বাড়তি ভাত থাকতো না। হাঁড়ি থেকেই গরম গরম শেষে যেত। মা শুধু বাবার জন্য আগ ভাত হিসেবে কিছু ভাত তুলে রাখতো। তারপর নুন মরিচ বা কখনো তরকারি বা ডাল যা থাকতো মেঝেতে হাঁড়ি রাখার সাথে সাথেই আমরা সব শেষ করে ফেলতাম। প্রকৃতির কোনো অপার দয়ে এভাবেই বাঁচতে বাঁচতে একসময় ১১ পেরিয়ে ১২তে গ্রামের স্কুলে প্রাইমারি শেষ করেছিলাম। আমার অন্য কোনো ভাই বোন এমন না হলেও কোনো এক দুর্বোধ্য কারণে পড়ালেখায় আমি বেশ ভালোই ছিলাম।
এই অভাব অনটন আর অসীম নাইয়ের মাঝেও কেমন করে যেন বেশ ভালো রেজাল্ট করতাম স্কুলে। অনেক গার্জিয়ান এসে প্রশংসা করতেন, নিজের সন্তানদের আমার মতো হতে বলতেন, কিন্তু সাহায্যের হাত কেউ কখনো বাড়িয়ে দেয়নি। ফলাফল প্রাইমারি পার হওয়ার পর আর পড়ালেখা হলো না। বাবার সাথে কাজে হাত লাগালাম, দেখতাম আমার চেয়ে অনেক খারাপ রেজাল্ট নিয়ে অনেকেই শহরের ভালো স্কুলে যাচ্ছে। অনেকেই তাদের গল্পে, তাদের ভাবনায় সোনালী ভবিষ্যতের স্বপ্ন দেখছে। তাদের সাথে কখনো দেখা হলে প্রাইমারি রেজাল্ট মনে করে প্রথমে কিছুটা সময় করে কথা বলতো। অল্প সময়ে সেটি পরিণত হতো সহানুভূতিতে, আর তারপরই চলে আসতো সেই চরম অবজ্ঞা, যা গরিবের একমাত্র প্রাপ্তি। এভাবে সেভাবে একসময় 16 কি 17-তে পা দিলাম। এলাকায় আর ভালো লাগছিল না। কাজের সন্ধানে শহরে এসে গার্মেন্টসে কাজ পেলাম। সেখানে অনেক সম্ভাবনার হাতছানি ছিল। ছিল সামান্য কর্মী থেকে সুপারভাইজার হওয়ার স্বপ্ন। আধপেটা শরীরে খাওয়ার একটি সচ্ছলতার সাথে সাথেই তৈরি হয়েছিল কাজের প্রতি একান্ত ভালোবাসা। আমার একাগ্রতা দেখে কর্তৃপক্ষ আমাকে বেশ পছন্দ করতে শুরু করেছিল। আমার ভিতরে দক্ষতা তৈরি হচ্ছিল। গার্মেন্টস আমার ভবিষ্যৎ ছিল। এরপর হঠাৎই করোনার কারণে গার্মেন্টস বন্ধ হলো। কাজের হাহাকার। ফিরে এলাম গ্রামে। লতায় পাতায় আমার বয়স তখন 18। ঈশ্বরের রাজ্যে এ বয়সে যা হবার তাই হলো। আমি প্রেমে পড়লাম। ভালো লেগেছিল ব্যবসায়ী আশরাফ চাচার মেয়েকে। মেয়ের নাম ছিল আয়েশা, যেন আরব রজনীর কোনো রাজকন্যা। ঘন কালো দীঘল চুল, টানা টানা চোখ, হাত পায়ের আঙুলগুলো লম্বা লম্বা। তার দিকে কখনো এক নাগারে তাকিয়ে থাকার সাহস হয়নি। মেয়েদের কেমন যেন একটা গোপন ক্ষমতা আছে। ঠিক বুঝে গেল যে আমি তার প্রেমে পড়েছি। আর প্রকৃতির অমুক নিয়মেই বোধ হয় তারও আমাকে ভালো লেগে গেল। ভালোবাসার উদ্যমতায় অল্প সময়ে খুব বেশি স্বপ্ন দেখে ফেলেছিলাম। খাপছাড়া স্বপ্ন, ঠিক আমার সাথে যায় না। আরব রজনীর রাজকন্যার সাথে প্রেম করতে গিয়ে নিজেকে রাজপুত্র ভাবতে শুরু করেছিলাম। কি করব বলুন? ভালোবাসার শক্তি এমন যে সে মানুষকে তার গণ্ডি থেকে বের করে ফেলে। আমিও বের হয়ে পড়েছিলাম আমার গণ্ডি থেকে। বেশি দিন গোপন থাকেনি আমাদের প্রেম। জানাজানি হয়েছিল খুব অল্প সময়। আশরাফ চাচার দোকান ছিল গঞ্জে, আহামরি কিছু না। তবে গঞ্জে হওয়ার কারণে 10 গ্রামের মানুষের সাথে শুধু তার জানা শোনাই ছিল না। নেতাগোছের ছেলেরা তার কাছ থেকে বিনা পয়সায় পান সিগারেট খেত। অঞ্চলের ডাক সাইটে নেতারা তার কাছ থেকে প্রায়ই বিনা পয়সায় বা লম্বা সময়ের বাকিতে জিনিসপত্র কিনত। তাছাড়াও আয়েশাদের 3 বোনের কল্যাণে উঠতি বয়সী ছেলেরা তাকে অনেক সমীহ করে চলত। ফলে আশরাফ চাচা শুধু নিজেকে প্রভাবশালী ভাবতেন না, সত্যিকার অর্থেই তার একটা নিজস্ব প্রভাব বলা ছিল। নিজের এমন রূপবতী মেয়েকে নিয়ে তার আকাঙ্ক্ষার শেষ ছিল না। আকাঙ্ক্ষা বলতে এমন নয় যে সে পড়ালেখা করে খুব বড় মানুষ হবে। আকাঙ্ক্ষা ছিল মেয়েটিকে তিনি অতি প্রতিষ্ঠিত কোনো ছেলের সাথে বিয়ে দিবেন। আশরাফ চাচার হিতাকাঙ্ক্ষীদের কাছ থেকে আমাদের সম্পর্কে কথাটা তার কানে যেতে বেশি সময় লাগেনি। তখন আমরা উদ্দাম প্রেমে মত্ত। উদ্দাম মানে গ্রামের মধ্যে যতটুকু সম্ভব ততটুকু। আমার একটু বেশি বেশি আশরাফ চাচার বাড়ির দিকে যাওয়া, আর আয়েশারও ওর বাড়ি থেকে বেরিয়ে ইতু ইতু তাকাতে তাকাতে আমার দিকে কটাক্ষ করা, আর সারাক্ষণ মোবাইলে মেসেজ করা, উত্তর দেয়া। আমার কোনো কাজ ছিল না। গ্রামে এসে আগের মতো বাবার সাথে কাজ করতে পারছিলাম না। অনেক সামলে খরচ করেও গার্মেন্টস থেকে লে অফের সময় দেয়া টাকা কয়েক মাসেই শেষ হয়ে গেল। আবার সেই ভুখানাঙা। ঠিকমতো মোবাইল রিচার্জও করতে পারছিলাম না। ভেবেছিলাম আয়েশার ভালোবাসা এবার ভাটা পড়বে, কিন্তু তা তো হলোই না। বরং সে আমাকে ভালো রাখার জন্য উন্মাদ হয়ে পড়ল। আমাকে মোবাইল রিচার্জ, যখন তখন বিকাশে টাকা পাঠানোর জন্য তার নেশা হয়ে দাঁড়ালো। আমি অনেক বলেও তাকে সামলাতে পারছিলাম না। প্রেম বড় অবুঝ। এমন হতভাগা হয়েও আমি যেন কল্পনার সাগরে ভাসছিলাম। এমন করেই সময় যাচ্ছিল। আমরা দুজন যেন আরো দুজনকে গভীরভাবে পাওয়ার চেষ্টা করছিলাম। এ কথা যখন ভাবছিলাম, এই সময় কল্পনার ছেদ পড়ল। ডোম দুজনের পেটে বেশ কিছুটা অ্যালকোহল পড়েছে এখন। এখন তারা কিছুটা বেসামাল। এবার তাদের গলার আওয়াজ বেশ চড়া। সে প্রথমজন বলল, বেশ তো দোস্ত, বড় বড় কথা শুনাইলা, বিচারের কথা শুনাইলা, কি খাইয়া শুনাইলা, কেমনে শুনাইলা, ক দেহি বড় লোকেরা কি মাল খায়,
আচ্ছা, এবার আমার কাছে শোন। তাগো মাল খাইতে হইলে আইন অনুসারে লাইসেন্স লাগে, বুঝছস? কিন্তু সেই লাইসেন্স ছাড়াই তারা মাল খায়। আর পুলিশে তাগো তারপর পাহারাই দেয়। বিদেশি মদ খায় গলা ভইরা, এক বোতলের দামে তো তোর আমার 2 মাসের বেতন। আমাকে পারমিট আছে, তারপর মাল খাইলে পুলিশ আইয়া ধরবো। টাকা দিতে না পারলে পিঠটা একটু খাওয়াইয়া দেওয়ার লাগবো। এরা যা করে, এই ডাক্তার পোস্টমর্টেম রিপোর্ট লেখবো ইচ্ছা মতো। এরা কি লেখাপড়া করে নাই? তাইলে এগো ভয় ডর নাই? তুই আমি কি খুব পড়ালেখা করে ফেলছি যে ধর্মকর্ম সব আমরা এই বুঝাইছি? এরা কিছুই শেখে নাই। কবে ঠিক মতো ভালো মন্দ খাইছিস মনে আছে? তোর একমাত্র মেয়েটারে ভালো কোনো খেয়াল লাগা, ভালো কোনো কাপড় দিতে পারছস? দ্বিতীয় জন বলল, না পারি নাই। তাইতে কি, মরার পর হিসাব দেওয়ার লাগবো না? এবার প্রথম জন বলল, না লাগবো না, আমাগো কাটনের কাম, আমরা কাটবো খালি। যার লেহনের কাম, লেহনের হিসাব সায় দিব। এবার তর্ক বিতর্ক বেড়ে যাচ্ছিল। আমার মনে হলো, আচ্ছা, আমি তো সব দেখতেও পাচ্ছি, শুনতেও পাচ্ছি, আমি কি কথা বলতে পারবো? আচ্ছা, একটু চেষ্টা করে দেখি না। আমি কথা বলে উঠলাম। দুজনেই চমকে গেল। নিষ্পলক আমার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর প্রথম জন ভূত ভূত বলে চিৎকার করে ঘর থেকে বেরিয়ে দৌড়ে পালালো। দ্বিতীয় জন স্থির বসে থাকলো, যেন তাকে ভূতে পেয়েছে। আমি বললাম, আপনি কি লিখবেন আমার হত্যা কাহিনী? সে কবার মাথা ঝাঁকালো, বোঝার চেষ্টা করলো সত্যি সত্যি লাশ কথা বলছে কিনা। বোঝার চেষ্টা করলো সে মাতাল হয়ে এসব শব্দ ভুলে শুনছে কিনা। আমি আবার বললাম, হ্যাঁ, আমি কথা বলছি। আমি আমার হত্যার কথা আপনাকে বলে যেতে চাই। রুমের মধ্যে থেকে যাওয়ার ডোমটি স্থির হয়ে গেল। ফ্যাঁসে গলায় বলল, আমি কাগজ কলম নিয়ে আসি, আমি লিখব। সে কাগজ কলম আনতে গেল এবং সত্যি সত্যি কাগজ কলম নিয়ে ফিরে এলো। আমি বললাম, আমার নাম মোহাম্মদ আবু কায়সার, জন্ম 19/10/2001। গতকাল অর্থাৎ 18/5/2019 তারিখে আমাকে হত্যা করা হয়েছে।